আর জোরাওয়ারে অবশ্য আমাদের অন্য খবরের দিকেও নজর থাকবে। শহীদ পরিবারের ভাবাবেগকে নিয়ে ছিনিমিনি খেলা মমতার। চ্যাটার্জি কমিশনের রিপোর্ট সুদীর্ঘ 15 বছরে কেন প্রকাশে নয়? কাকে বাঁচাতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে রাজ্যের মানুষকে বোকা বানিয়েছিলেন মমতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনেন এবং তারপরে বুকে বল পেল বরানগরের শহীদ পরিবার। মমতা, অভিষেক এবং মনীষের বিরুদ্ধে এফআইআর এর ভাবনা পরিবারের, কারণ 21শে জুলাইয়ের আগে 20শে জুলাই বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনেন। কোথাও কি শহীদ পরিবারের ভাবাবেগকে নিয়ে দিনের পর দিন ছিনিবিনি খেলা হচ্ছে? অন্যদিকে এই শহীদ পরিবার, তারা কি নতুন করে আবার শক্তি সঞ্চয় করতে পারছেন? তারা কি চাইছেন, তারা কি বলছেন, এরপর শুনবো। হচ্ছে সেই চোর তৃণমূলের লোক যাদের এগেনস্টে গিয়ে আমরা আজ থেকে এফআইআর করা শুরু করব। এরা হচ্ছে সুবিধাবাদী। তা এরা এখানে ডান্স, পাগলু ডান্স, এখানে বিনোদন মদ এইসব দিয়ে 21শে জুলাই এত বছর ধরে পালন করেছে। আর আজকে ভয়ে লুকিয়ে সকাল 6টার সময় 5টার সময় মালা দিতে এসেছিল। এখন ওরা আবার এসছে। ওই নোংরা রক্তের হাত দিয়ে একটাও মালা আমি এই বেদিতে পড়তে দেবো না। এখানেই দাঁড়িয়ে থাকবো, আমি দেখবো কার কত ক্ষমতা আছে। এই রক্তের হাতে কোনো মালা পড়বে না, কারণ ওদের রক্তের রং কালকে ওরা দেখিয়ে দিয়েছে। ওরা শহীদের রক্ত নিয়ে নোংরামি করেছে, ওরা শহীদের রক্ত নিয়ে চুরি করেছে। ওনারা শহীদের বিচার সেটাও লুকিয়ে রেখেছিল নিজেদের দলের স্বার্থে। দিলাম উনি সারা রাজ্যবাসীকে 15 বছর ধরে জুতো পরিয়েছে, জুতো মেরেছে। প্রত্যেকটা কর্মক্ষেত্রে উনি জুতো মেরে মেরে চুরি করে তার লোকেদেরকে ভরিয়ে সেই দপ্তরে স্ক্যাম করেছে। তাই এই স্ক্যাম আর এই লোককে জুতো মারার আজকে প্রতিফলন ওনার গলায় জুতোর মালা। কমিশন রিপোর্ট তো উনি দাবিয়ে রেখেছিল, কমিশন রিপোর্ট দিলে তো ওনার চোরের আগেই পর্দা ফাঁস হয়ে যেত। এই যে চুরিটা করেছে তার পর্দাটা ছিল কমিশনের রিপোর্টটাকে পর্দা দিয়ে রেখে রাখা। ওই পর্দা আজকে খুলে গেছে। সেই ক্ষোভটা ওনার প্রতি আজকে আমি দেখাচ্ছি। কাল থেকে সারা রাজ্য জুড়ে ওনার প্রতি ক্ষোভ হবে। উনি শুধু এখানে নয়, উনি জীবদ্দশায় দেখে যাবে জুতোর মালা কিভাবে, লোককে জুতো মারলে কিভাবে জুতোর মালা পড়বে। এফআইআর আমি করব এবং এনাদের সবার নামে, সমগ্র তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে এফআইআর করব। আমি মমতা ব্যানার্জির নামে এফআইআর করব, আমি অভিষেক ব্যানার্জির নামে এফআইআর করব, আমি মনীষ গুপ্তের নামে এফআইআর করব। একটি শহীদ পরিবারের বক্তব্য শোনালাম বরানগরের এই শহীদ পরিবার। আমি এই মুহূর্তে সরাসরি নিউজ রুমের দিকে নজর ঘোরাবো। আমাদের সঙ্গে অপর সহকর্মী দেবারতী দাশগুপ্ত রয়েছেন, আমার সঙ্গে একটু আলোচনার জন্য যাব। দেবারতী, যেটা জানার চেষ্টা করবো, কারণ 20শে জুলাই বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 21শে জুলাই চ্যাটার্জি কমিশনের যে রিপোর্ট প্রকাশ্যে আনেন এবং সেদিনই শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আপনারা যদি চান ক্ষতিপূরণ নিয়ে বলতে পারেন, আপনারা যদি চান নতুন করে এফআইআর করতে পারেন। এবং দেবারতীর রক্তের রং লাল। এই শহীদ পরিবারগুলো তারা বলছে যে এই কমিশনের রিপোর্ট তো সামনে আনাই হয়নি, দিনের পর দিন তারা কোনো বিচার পাননি। শর্মিষ্ঠা, তোমার কথার উত্তর দেওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন একবার একটু শোনাতে চাইব। বলেছে এবং আহত তারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণও চায় আর নতুন করে এফআইআর করতে চায়, বর্তমান সরকার তাদের ওয়েলকাম করছে। নরেন্দ্র মোদীজি করে দেখিয়েছেন। 84 সালে শিখ দাঙ্গার বিচার তো উনি এসে দিয়েছেন 2014। এটা তো নীতিশ কুমারজি করে দেখিয়েছেন। 96 সালে ভাগলপুর দাঙ্গা তো নীতিশ কুমারজি মুখ্যমন্ত্রী হওয়ার পরে দোষীরা সাজা পেয়েছে। সত্যের উদ্ঘাটন সবসময় বলেন সত্য অমর, সত্যের কোনো ক্ষয় নাই, সত্য চিরন্তন। সেই সত্যকে চাপাও দেওয়া যায় না। আজকে সত্যের উন্মোচন। বলছি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখান দিয়েও টাকা মারলেন শেষ পর্যন্ত, মানে এটাও বাকি ছিল? এটা আমার মুখ থেকে না বলে, যে 12 জন চিহ্নিত হয়েছে, শনাক্ত হয়েছে, একটা দুটো বডি মনে শনাক্ত হয়নি, তাদের পরিবারের কাছ থেকে জানলেই ভালো, যদি তারা বলতে চান। আমি যা বলেছি সুশান্ত চ্যাটার্জির রেকমেন্ডেশন এবং ইমপ্লিমেন্টেশন। অ্যাজ এ চিফ মিনিস্টার হাউস চললে বাইরে বলা যায় না। হাউসে পুলিশ সদস্য চাইবে অ্যাপ্লিকেশন করে কপি ফটোকপি। পরিবারের সদস্যরা যদি আপনার সঙ্গে দেখা করতে চায়, আপনি কি দেখা করবেন? লুকিয়ে রাখার কারণটা কাল ভিক্টোরিয়ার সামনে যিনি আসবেন তাকে জিজ্ঞেস করলেই বলতে। শর্মিষ্ঠা, শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই 15 বছর ধরে গোপন থাকা রিপোর্টকে সামনে আনছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে তার এই বক্তব্য। শহীদ পরিবারগুলো যাদের সঙ্গে এতদিন কোট আনকোট, আমি একদম
দায়িত্ব নিয়ে এই কথাটা ব্যবহার করছি, বেইমানি করা হয়েছে। গত 15 বছর ধরে তৃণমূল সরকার বেইমানি করেছে এদের সঙ্গে। যে শহীদদের লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে 13 জন শহীদ হয়েছিলেন এই ঘটনায়, তাই সেই পরিবারের পাশে দাঁড়ানোর শুধু মুখে কথা বলে গেলেও তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াননি। এটা আমাদের কথা নয়, এ কথা খোদ এই শহীদ পরিবারগুলোর যারা আজকের দিনে দাঁড়িয়ে তাদের সন্তানরা রয়েছেন বা পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন, তারা এক কথায় এই সরাসরি এই ধরনের অভিযোগ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে শুধুমাত্র লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতিটা করেছেন। তার উদ্দেশ্য ছিল, তার লক্ষ্য ছিল তার নিজের রাজনৈতিক কেরিয়ার, আর সেটা তিনি সফলভাবে করতে পেরেছিলেন। প্রথমে বিরোধিতা করেছেন, বিরোধী নেত্রী হিসেবে তার নিজের জায়গা তৈরি করার চেষ্টা করেছিলেন, এবং তারপরে গত 15 বছর ধরে মুখ্যমন্ত্রী। আমি ছেড়ে দিলাম বিরোধিতার জায়গা, যখন 15 বছর ধরে মুখ্যমন্ত্রীর দায়িত্বে, এরকম একটা গুরু দায়িত্বে তিনি রয়েছেন, তখন প্রত্যেকবার 21শে জুলাইয়ে শহীদ তর্পণের নামে কি হয়েছে আমরা সেটা দেখেছি। প্রাথমিক পর্যায়ে একেবারে শুরুর দিকে যদি বা রাজনৈতিক ব্যক্তিত্ব দেখা গিয়েছে, কিন্তু তারপর থেকেই 1 বা 2 বছরের মাথা থেকেই যাদেরকে দেখতে পাওয়া গিয়েছিল সেই 21শে জুলাইয়ের মঞ্চে, তাদেরকে পরবর্তী ক্ষেত্রে বা তাদেরকে টলিউডে স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী হিসেবেই আমরা চিনি, তাদেরকে একেবারে সামনের সারিতে রাখা হয়েছে। শহীদ পরিবারকে পেছোতে একেবারে পেছনের সারিতে বসানো হয়েছে। এবং এরকমও অভিযোগ একাধিকবার উঠেছে যে শহীদ পরিবারের কোনো সদস্যকেই আমন্ত্রণ জানানো হয়নি। একটি সৌধ নির্মাণ করা হয়েছে, সেখানে 13 জনের নাম লেখা হয়েছে, সেখানে পুষ্পস্তবক দেওয়া হয়েছে। 21শে জুলাইয়ে বক্তব্য রাখার আগে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এইটুকু করেছেন। আর বাকি সময় কি হয়েছে? পাগলু ডান্স হয়েছে। আর বাকি সময় কি হয়েছে? যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদেরকে আমরা অন্যান্য সময় রূপলী পর্দায় দেখে থাকি, তাদেরকেই সামনের সারিতে আনা হয়েছে, গুরুত্ব তাদের দেওয়া হয়েছে। আজকে শহীদ পরিবারগুলো যখন ক্ষমতা বদল হয়েছে, অন্য সরকার এসেছে, এই সরকার যখন এই 15 দিন ধরে ধামাচাপা দিয়ে রাখা রিপোর্টটাকে সামনে আনছে, তখন এরা আওয়াজ তুলতে পারছেন, তখন এরা কথা বলতে পারছেন, তখন এরা এই সাহস করছেন যে এফআইআর করব। এত বড় কথা বলতে পারছেন, এফআইআর করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করব। আর সেটা করা হবে নাই বা কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো এই অভিযোগও উঠেছে যে সেই দিন যার কথায় গুলি চলেছিল তিনি তাকে মন্ত্রিত্বের পুরস্কার দিয়েছিলেন। আজকে এটা নিয়ে সরব হয়েছেন প্রত্যেকে। ওনার একেবারে ছায়াসঙ্গী হিসেবে প্রথম দিন থেকে যাকে আমরা দেখছি, সেই সোনালী গুহ, যিনি আজকে অকপটে কথা বলছেন মনীশ গুপ্তের কথা। আমরা গতকাল কংগ্রেসেরও 21শে জুলাই পালন দেখেছি, সেখানে দীপা দাস মুন্সির মতো বর্ষিয়ার নেত্রী দীর্ঘদিন ধরে কংগ্রেস করে আসছেন, কংগ্রেসি পরিবারের সঙ্গে যুক্ত। এই দীপা দাস মুন্সি ও মনীশ গুপ্তের কথা বলছেন। তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে যারা, কালীঘাট তৃণমূল ছেড়ে আজকে যারা অন্যান্য জায়গায় যাচ্ছেন বা এনসিপিআইতে গেছেন বা কেউ ঋত তৃণমূলে গেছেন, তারা প্রত্যেকে এই কথাটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ সন্ধানী। তিনি যেটা করেছেন এই শহীদদের লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করেছেন, এছাড়া আর কিছু নয়। আর এখানে শর্মিষ্ঠা আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে ওই 13 জন তো শহীদ হয়েছিলেন সেদিনকে, কিন্তু একজন জীবন্ত শহীদও ছিলেন। সেই জীবন্ত শহীদের নাম সিরাজুল হক মণ্ডল। তিনি কি করেছিলেন? সেই দিনকে এসিপি দীনেশ বাজপেয়ী তার দিকে বন্দুক তাক করেছিলেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক আঘাত করা হচ্ছিল, লাঠির বাড়ি মারা হচ্ছিল। বাম সরকারের কথায় দীনেশ বাজপেয়ী সেদিনকার এসিপি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে, এরকমটাও অভিযোগ ওঠে যে আলিমুদ্দিনের সরাসরি নির্দেশ ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে ফেলার কথা সেই সময় বলেছিলেন। গতকাল হাল্লা বলে স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন সিরাজুল হক মণ্ডল। আমি যখন তার সঙ্গে কথা বলছি, তিনি অকপটে সে কথা বলছেন যে আমি তখন কিচ্ছু দেখিনি, কারুরকে তাকাইনি, আমি শুধু একটা অর্ডারের অপেক্ষা করছিলাম, আর সেই অর্ডার আমার কাছে আসার পরে আমি সরাসরি দীনেশ বাজপেয়ীর দিকে বন্দুক তাক করে বলেছিলাম যে স্যার এখান থেকে আপনি চলে যান, কারণ এখানে যা ঘটনা ঘটছে সেটা মানবিক নয়। যিনি মানবিক জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ বাঁচালেন, আজকে সেই সিরাজুল হক মণ্ডল, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পরে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়েছেন, চাকরি কিন্তু দেননি, ফেরানো হয়নি তার চাকরি, যে চাকরি তার বাম আমলে চলে গিয়েছিল। সিরাজুল হক মণ্ডল গতকাল হাল্লা বলে সিএনএ স্টুডিওতে এসে কি বলেছিলেন? নানা দরজায় দরজায় নেতা মন্ত্রী যেখানে যা গেলে হয়, তখন আমি বাড়ির একাই কর্মী, মানে বড় আমি, আমার বৃদ্ধ বাবা মা বোন ভাই 5 জনের ফ্যামিলি নিয়ে তখন আমি এমনি চাকরি থেকে, কেউ যদি রানিং চাকরি থেকে বসে যায়, আমি দরিদ্র কৃষক পরিবারের ছেলে, আমাকে চলে মানে দিন মজুরির উপরে আমাকে চালাতে হয়, মানে জমি জায়গা চাষ করে, সেখানে চাকরি চলে যায়। মানে এই 5 জন ফ্যামিলি নিয়ে আমি তো হতাশাগ্রস্ত হয়ে গেলাম, মানে ভেঙেই পড়লাম। তারপরে বিভিন্ন দরজায় যেখানে যেখানে যার কাছে শুনলাম অমুক জায়গায় গেলে হয়তো চাকরিটা হতে পারে, অমুক জায়গায় গেলে চাকরিটা হতে পারে, সেখানে থেকে আমি
দরখাস্ত করলাম। তখন মমতা তো আর তৃণমূল দল গঠন করি, তারপরে উনি দল গঠন করে যখন ক্ষমতায় আসলো একাধিক নেতা মন্ত্রীদের কাছে দরখাস্ত দরবার করেছি, তার কপিগুলোও সব আমার কাছে আছে। 18 সালে ববি হাকিম ডাকলো, এটা আমার শোনার পরে সাংবাদিক মাধ্যম দিয়ে টুকটাক যখন সাংবাদিকরা আমার বাড়িতে যেতে বলে, আমার বাড়ি ঘরের চেয়ারে এখন সেই একই অবস্থা, সেই একই বাড়িতে টিনের বাড়িতে বসবাস করি আমি। খুব মানে প্যাথেটিকভাবেই আমি চলছি। কেন আমার ভাই একটা রিসেন্টলি মে মাসের 27 তারিখে নিজের ছোট ভাই মারা গেছে, টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারিনি, লেবার সে হচ্ছে। আমি এমসে যখন ভর্তি ছিল ভাই, তখন আমি শুভেন্দুবাবু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা পেয়ার দিয়েছিলাম মে মাসের 10 তারিখ বা 11 তারিখে। একটা সাংবাদিকরা গেছিল যে দাদা কিছু বলুন নতুন মুখ্যমন্ত্রীর কাছে, আমি আবেদন করেছিলাম। তারপরে একাধিক সাংবাদিকরা এখন পরপর অনেকেই গেছে বা অনেকেই টেলিফোনে যোগাযোগ করেছে। আমি বললাম ভাই আমি মানসিক দিক দিয়ে আর ভালো নেই, এটা আপনি শুভেন্দুবাবু এই ঘটনাটাও জানে, শুভেন্দুবাবু জানে না সারা পশ্চিমবাংলায় এমন কেউ নেই যে আমি। তারপরে সেই ঘটনার পরে 13 সালে দিদি 11 সালে ক্ষমতায় আসার পরে 13 সালে যেই ঘটনাটা হয়েছিল 21শে জুলাইয়ের গুলি চালানোর ঘটনা, সেই ঘটনা তদন্ত কমিশন রিপোর্ট উনি বসিয়েছিল। সেই রিপোর্টে আমাদেরকে ডবল ডাকা হয়েছিল, যেহেতু আমি কনস্টেবল, স্যারকেও ডবল ডাকা হয়েছিল, আমাকে আর স্যারকে। একদিন আমি আর স্যার রিপোর্ট দিলাম, পরে আবার 3 জন আইপিএসের এগেনস্টে আমাদেরকে ডাকা হলো। সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইপিএসদের উকিল ছিলেন। শর্মিষ্ঠা কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। ঠিক। আর দেখো কালের ধ্বনি কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন? প্রশ্ন তো এখন এখানেই, যে বেইমানি আপনি করেছেন রাজ্যের মানুষের সঙ্গে, ওই 13 জন শহীদ তাদের পরিবারের সঙ্গে এবং এই জীবন্ত শহীদ সিরাজুল হক মণ্ডলের সঙ্গে যে বেইমানি আপনি করেছেন, আজকে সেটাই কোথাও ক্ষমতা চলে যাওয়ার পরে হয়তো অবচেতনে আপনি বুঝতে পারছেন বা আপনার বিলম্বিত বোধোদয়, তাই বেরিয়ে আসছে কিছু কথা যা হয়তো আপনি বলতেও চাইছেন না। জেল প্রস্তুত থাকুক, আমরা জেলে যেতে রাজি, এটা নাকি স্বাধীনতা সংগ্রাম। আপনার এই ন্যারেটিভ বাংলার মানুষ তারা শুনছে, হাসিও আজ আর পাচ্ছে না বাংলার মানুষের। আপনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলছেন যে এটা নাকি স্বাধীনতা সংগ্রাম, জেল থেকে বেরিয়ে এলে মালা দিয়ে বরণ করা হবে। একদম। এমন কিছু করেছেন কি যার জন্য জেলে যেতে হবে? কেন জেলের প্রসঙ্গ তুললেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে? কি বলেছেন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি আজও নিজেকে মনে করছেন আমি ওই জায়গাতেই রয়েছি? ঠিক। আমরা জেলে যাওয়ার জন্য তৈরি, সারা পশ্চিমবাংলাটাকে জেল অ্যানাউন্স করে দাও, তাতেও কোনো যায় আসে না, তাতেও কোনো যায় আসে না। ইডি গিয়ে বলছে वफादारी करने का जरूरत क्या है, এটা তোমার ইডির কাজ। পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় ওদিকে চলুন তা নাহলে জেলে চলুন। বলবেন আমি জেলে যাব কিন্তু ওদিকে যাব না, জেলে কিচ্ছু নেই। একবার যে জেল খেটে এসছে তা এখন তো আপনি স্বাধীনতা সংগ্রামী, এত স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, গণতন্ত্রের আন্দোলন শুরু হয়েছে, নতুন করে নাম লেখার ইতিহাস তৈরি হয়েছে। মনে রাখবেন জেলে গেলে অসম্মানিত হবেন না, জেলে গেলে আপনাকে মালা পরিয়ে কর্মীরা আপনাদের নিয়ে আসবে সসম্মানে, এবং তাদের কথা আমরা স্বর্ণাক্ষরে লিখে রাখবো। আমরা কথা বলেছিলাম দেবজিৎ সরকার বিজেপির প্রধান মুখপাত্রের সঙ্গে। কি বলেছেন দেবজিৎ বাবু দেখুন। আসে না তো আমরা সবাই চোর বলে লম্বা মিটিং করেছিলেন, ইনি এইসব বলেছিলেন। জেলে যাওয়াতে ওনাদের কোনো লজ্জা নেই, ওনারা জেল যাওয়াটাকেই পছন্দ করেন এবং তাই ওটা স্বাভাবিক বলে মনে করে। উচ্চ বিচারধারা এবং উচ্চ সিস্টেম, ঠিক আছে, লোক মানুষ তো দেখছে, সবই মানুষের দৃশ্যমানতায় আছে। এরাও ঘুরে দাঁড়াবে বলেছিল, উনি তো ভামেদের মেধাবী ছাত্রী, ভাইপো ওরকমই। কি করা যাবে, কেউ যদি এরকম কথাবার্তা বলে, দেখুন ভদ্রতা সভ্যতা এগুলো তো পাড়ার দোকানে কিনতে পাওয়া যায় না। এগুলো প্রথমে আসে পরিবার থেকে, তারপরে আসে স্কুল থেকে, তারপরে আসে হচ্ছে আপনি কাদের সঙ্গে মিশছেন তাদের উপরে নির্ভর করে। সেটাই দেখতে হবে, ভালো করে দেখলেই বোঝা যাবে যে কেন এগুলো না বলছেন। দেখো কখনো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরাট একটা ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে পড়ছেন, বলছেন আমরা সবাই চোর। কখনো ভাইপো বলছেন ফাঁসির মঞ্চ প্রস্তুত করুন, আমার বিরুদ্ধে যদি দুর্নীতি প্রমাণ হয় ওখানে গিয়ে জীবন দিয়ে দেবো। আবার এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জেল প্রস্তুত থাকুক, আমরা জেলে যাওয়ার জন্য তৈরি।
মানে ওরা জানেন, ওরা বুঝছেন, ওরা বকলমে এটাই স্বীকার করছেন যে ওরা দুর্নীতি করেছেন, ওরা অন্যায় করেছেন, ওরা বেইমানি করেছেন, ওরা মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। আর আজকে যখন 21শে জুলাইয়ের রিপোর্ট সামনে আসছে, আজকে যখন শহীদ পরিবারগুলো একে একে মুখ খুলছে, যখন এফআইআর করার কথা বলছে, তখন ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আতঙ্কে রয়েছেন। আর তাই ওই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এরকম কিছু অদ্ভুত বক্তব্য সামনে রাখছেন। শর্মিষ্ঠা, একদমই তাই। এবং দুর্নীতি করলে জেলে যেতে হবে, এবং শুধু তা না, সেটাকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা পর্যন্ত টেনে আনছেন। একেবারে দেবারতীকে সঙ্গে থাকার কথা বলে আমরা 0 আওয়ারে দ্রুত একটা বিরতির পর আলোচনা সঙ্গে থাকবো। ফিরলাম বিরতির পর। 21শে জুলাই সমাবেশ গান নিয়ে কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ঋতপন্থীদের। ক্যাথিড্রাল রোডের সভা থেকে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের মিটিংয়ে গানা বাজনা হয়, গান ছাড়া কোনো আন্দোলন হয়? খাদ্য আন্দোলনের সময় সলিল চৌধুরী গান বেঁধেছিলেন, নজরুল ইসলাম স্বাধীনতা আন্দোলনের সময় গান লিখেছিলেন। কারার ওই লৌহ কপাট স্বাধীনতা আন্দোলনের পথ দেখায়। গানের মধ্য দিয়ে আন্দোলন গড়ে উঠেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরও গান লিখেছিলেন। গান নিয়ে কটাক্ষের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বলছে আমাদের মিটিংয়ে নাকি গানা বাজনা হয়। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়? শহীদ তর্পণ হয়? যখন আন্দোলন, খাদ্য আন্দোলন হয়েছিল, সলিল চৌধুরীদের মানুষরা কি গান গেয়েছিলেন? কি গান গেয়েছিলেন? জান দেব তবু মান দেব না, গানের মধ্যে দিয়ে আন্দোলন তৈরি করেছিল। নজরুল বলেছিলেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। যেমন নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী দেবারতী রয়েছেন আমাদের সঙ্গে। দেবারতী, কিছুক্ষণ আগে আমরা যারা বলছেন দুর্নীতি করলে জেলে যেতে হবে, সেটাকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা আখ্যার করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি গান নিয়ে যে বক্তব্য গতকাল তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আমরা তফাৎটুকু বুঝতে পারছেন না, গুলিয়ে ফেলছেন? একদমই সেই রকমই তো মনে হচ্ছে শর্মিষ্ঠা। সলিল চৌধুরী খাদ্য আন্দোলনের সময় বা তার পরবর্তী সময় যে আইপিটি এর গান, যেগুলো আমরা আমাদের মুখে মুখে একেবারে ছোটোবেলা থেকে, তোমারও নিশ্চয়ই ছোটোবেলা এইভাবেই কেটেছে এই ধরনের কিছু গান বাজনা শুনে, এবং এখনও গণনাট্য সংঘের গান বললে আমরা যে গানগুলো শুনি বা দেখি বা ভাবি, সেই গানগুলো তার সঙ্গে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চে যে ধরনের গান আমরা শুনে এসেছি তার তুলনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমত এটাই এখানে বোঝার চেষ্টা করছি যে পাগলু ডান্স সেইটা কোন আন্দোলনকে জাস্টিফাই করে। পাগলু ডান্স বা এই ধরনের কমার্শিয়াল যে ছবিগুলো, সেই ছবির যে গান, আমি কোনো শিল্পকে ছোট না করে বলছি যে কি করে এই গানগুলোর সঙ্গে আন্দোলন সেটা জাস্টিফাইড হয়। সলিল চৌধুরী যে গানগুলো লিখেছিলেন, গণনাট্য সংঘের যে গান, যেগুলো আমি আবার বলছি, যেগুলো এখনো পর্যন্ত আমাদের মানে ছোটবেলাটাকে ফিরিয়ে দেয়, নস্টালজিক হয়ে যাই আমরা, সেই গানগুলো আন্দোলন সামনে রেখেই লেখা, আন্দোলনের কথা মাথায় রেখেই লেখা। আর সেই গানগুলোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করছেন ওনার মঞ্চে হয়ে যাওয়া সেই গানগুলো। হ্যাঁ, প্রতুল মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 21শে জুলাইয়ের মঞ্চে একাধিকবার হাজির হয়েছেন এবং তিনি যে ধরনের গান গেয়েছেন বা গাইতেন, সেই গানগুলোকে নিয়ে কথা বলা সেটা একরকম। যেটা আমরা দেখেছিলাম গতকাল দোলা সেন একেবারে মঞ্চের মানে শেষ অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে এরকম প্রতুল মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান উনি গেয়েছিলেন, তাতে খানিক মান রক্ষা হয়েছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সেলিব্রিটিরা নেই, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে মান রক্ষা হলো, না হলে আবার পাগলু ডান্স হতো। আর আবার ওই পাগলু ডান্সের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাকে হয়তো বলতেন আবারও আন্দোলনে, এই তো আন্দোলনের গান বাজছে। যাই হোক, নজরুল ইসলাম তাকে কোট করছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কোট করছেন, সলিল চৌধুরী তাকে কোট করছেন। কোট করে উনি কি বোঝাতে চাইছেন যে এই গানগুলো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চে হওয়া গান সেগুলো একই রকম। যদি সেটা হয়ে থাকে এবং এটাতেও যদি উনি ওই স্বাধীনতা সংগ্রামের ছোঁয়া পান, এটাতেও যদি আন্দোলনের ছোঁয়া পান, খাদ্য আন্দোলনকে টেনে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে আন্দোলন 21শে জুলাইয়ের আন্দোলন নিয়েই প্রশ্ন উঠছে যে আপনার পলিটিক্যাল মাইলেজ আপনি পাওয়ার চেষ্টা করেছিলেন 21শে জুলাইকে সামনে রেখে। সোমেন মিত্র সেই সময় প্রদেশ সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং সেটাই আপনার রাগ ছিল। সোমেন মিত্রের অনুমতি ছাড়া আপনি সেই মিছিলের অ্যারেঞ্জ করলেন,
দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল, যুব কংগ্রেসের নেত্রী তখন আপনি ডেকেছেন, মানুষ এসছে, বুঝলাম, কিন্তু সেই মঞ্চে সেই প্ল্যাটফর্ম আপনাকে আগামী দিনে আপনার জীবন তৈরি করার প্ল্যাটফর্ম সেটাকে আপনি ব্যবহার করলেন, আপনার রাজনৈতিক কেরিয়ার তৈরি করার প্ল্যাটফর্ম হিসেবে আপনি ব্যবহার করলেন। না হলে সেদিনকে যারা যারা আহত হলেন, নিহত হলেন, তারা ছাড়াও পুলিশ কর্মীরা কিভাবে আহত হয়েছিলেন, কিভাবে পুলিশ কর্মীদের গায়ে গুলি লাগলো, কিভাবে পুলিশ কর্মীদের গায়ে স্প্লিন্টার লাগলো, যদি না ওই গণতান্ত্রিক কোটান কোট আমি বলছি গণতান্ত্রিক মিছিল থেকে বোম না ছোড়া হয়, গুলি না ছোড়া হয়। আপনি গণতান্ত্রিক আন্দোলন করার কথা বলছিলেন, আপনি মহাকরণ অভিযানের কথা বলেছিলেন, ভোটার আইডেন্টিটি কার্ডকে সচিত্র পরিচয় পত্রের দাবিতে আপনি পথে নেমেছিলেন। যদি সেটা গণতান্ত্রিক আন্দোলন হয়ে থাকে তাহলে কি করে সেই আন্দোলন থেকে গুলি ছুটলো, বোমা ছোড়া হলো এবং পুলিশ আক্রান্ত হলো? তাহলে যদি সেইটা হয়ে থাকে, আপনি যদি তাকে আন্দোলন বলে থাকেন, তাহলে তার জন্য পাগলু ডান্স ঠিক আছে। নিঃসন্দেহে একেবারে দেবরা থেকে ধন্যবাদ জানাবার খুব সন্দেহ, যে কমিশন নিজে তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কমিশন অন্তত প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে হিম ঘরে চলে যেত না। দেবরা থেকে ধন্যবাদ জানাবো। কিন্তু এইদিকে এই শহীদ দিবসের মঞ্চে শহীদ পরিবার ব্রাত্য ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তারকাদের সামনে জায়গা করে দিতেন, শহীদ পরিবারকে পিছনের সারিতে পাঠিয়ে দিতেন মমতা। আপনাকে মুখ্যমন্ত্রী অভিষেক বা তারকারা বানায়নি, আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে তৃণমূলের যুব কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন কড়া ভাষায় মদন মিত্র। এই জায়গায় যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন, তাহলে এই যে শহীদদের পরিবারকে দেখছেন, ওরা থাকতো পেছনে, আর সামনে চকচক করছে গাল, সানগ্লাসগুলো এরম ভাবে খুলে ঘোরাতে ঘোরাতে আসছে বাংলা চলচ্চিত্রের সেলিব্রিটিরা। সেলিব্রিটি ওপরে, শহীদ নিচে। শুনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার এই গলার আওয়াজ যদি আপনার কাছে পৌঁছয়, আপনাকে সেলিব্রিটি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি। শহীদ দিবস কোনো রিয়েলিটি শো এর মঞ্চ নয়, প্রতিক্রিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। শহীদ দিবস কোনো রিয়েলিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করাবার মঞ্চ নয়। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয়, যে রাজনৈতিক লোকেরা এবং সর্বোপরি শহীদ পরিবার তারা পেছোতে 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 একেবারে ব্যাকড্রপ অবধি চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এভাবেই শহীদ দিবস পালিত হয়েছে। রাজনৈতিক নেতা কর্মীরা মিছিল করেছেন, মিছিলের পর যখন মিটিং হয়েছে, রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, এমএলএ কেউ মঞ্চে জায়গা পাননি। সিরিয়ালের পার্শ্ব চরিত্রে অভিনয় করেন